যে এই যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, যেটি সে সময় বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, এটিকে আপনার রাজনীতির জন্য বা আপনার জীবনের জন্য কোনো কালো দাগ কিনা? একদম ইউটার্ন, জাস্ট ইউটার্ন হয়েছে আমার জীবন এই ঘটনার পরে। আর গোলাম আজমকে নিষিদ্ধ ঘোষণা, আর একটা জিনিস যেটা আমার জীবন সবচেয়ে ভালো কাজ করেছি আমি মনে করি স্টিল নাও, এবং সারা জীবন মৃত্যুর একদিন পর্যন্ত মনে করবো আমি। আমার জানি কেন মনে হয় সেজন্য আমি হামলা বেঁচে গেছিলাম, মনে হলে ওই হামলা আমার বাঁচার কথা না, হোয়াইট ইম্পসিবল। আমার আশেপাশে কেউ একটা লোক ছিল না, বিশেষ করে মাংসের টুকরা টুকরা হয়ে গেছিল সবার। মানে হোয়াট ইউটার্ন যেটা বলছিলেন, ইউটার্ন সেটা ছিল নিষিদ্ধ পল্লী ছিল নারায়ণগঞ্জ, আপনি জানেন। মানে সরি টু সে, আমাদের বাচ্চারা হয়তো শুনছে, আমরা একটা ভদ্র জাতি, আমরা পুরুষ জাতি, পুরুষ সমাজ, হ্যাঁ, আমরা মুসলমান, এত কথা বলি আমরা। সেখানে নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লী ছিল, টয়লেটটা ছিল। তা আমি আল্লাহর ঘর ছুঁয়ে, কাবা শরীফ ছুঁয়ে ওটা 15 বর্ষের মধ্যে উঠিয়ে দেওয়ার শপথ করে আসি, এবং আমার নেত্রী আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, আমি ওনাকে বলি এবং প্রচণ্ড বাধাপ্রাপ্ত হই, এবং উনি আমাকে সহযোগিতা করেন এবং এদেরকে পুনর্বাসিত করা হয়। এর মধ্যে প্রায় 3000 মেয়ে ছিল যাদের বয়স 11 বছরের নিচে। জাস্ট আপনি আমি তো দুজনই তো বাচ্চার মা, আমার একটা মেয়ে আছে বাবা, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো এইটাকে আমরা পুনর্বাসনের মধ্যে উঠিয়েছিলাম। এরপরে গোলাম আজম নিষিদ্ধ ঘোষণা করা, তারপরে হচ্ছে গোলাম আজম নিষিদ্ধ ঘোষণা করার পরে উনি তার আমিরত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর হচ্ছে এই ঘটনাটা, কয়েকশো কোটি টাকার একটা প্ল্যানকে নস্যাৎ করে দেওয়া, জেনে না জেনে, আমি জাস্ট হুকুম পালন করেছি। এই কয়টা কারণে ওরা আমাকে তকমা লাগাই দিল গডফাদার, এবং এরপর আমাকে বহুবার মারার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, একটা সাকসেস হয়নি, কিন্তু বম ব্লাস্টটা ছিল সবচেয়ে বড়। মানে আপনি কি এখনো টার্গেটেড? জানি না, মনে তো হয়, মনে তো হয়। তো তখন যখন বুঝতাম টার্গেট, তখন মানসিক প্রস্তুতি রাখতাম অন্যভাবে। এখন গত 24 বছর ধরে আল্লাহর হুকুমে রসুল পাক রসুলের তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, কোরআনটাকে অ্যানালাইসিস করে পড়ি, প্রতিদিন 1 ঘন্টা পড়ি। তাতে বুঝছি যে আপনার আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। এখন কি আল্লাহ যদি বাঁচায় রাখে, জীবনের ঝুঁকিতে আছেন কিনা আমি জানি না, আল্লাহর ইচ্ছা। শেখ হাসিনাকে 21 আগস্টে যে কোনো গ্রেনেড মারছে, ক্যান ইউ বিলিভ ইট? উনি বাঁচবেন? তো ওনার গ্রেনেড তো একটা ট্রাকে ফুটে তো আওয়ামী লীগই শেষ হয়ে যায়, আপা না শুধু, পুরো আওয়ামী লীগ ফুটছে। আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখেন, আপনার আমার বান্দার কি ক্ষমতা আছে? আর আল্লাহ যদি আমাকে মারতে চান, বান্দা কাকে বাঁচা রাখে? জি, আপনি বলছিলেন যে আপনাকে গডফাদার একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই গডফাদার তকমাটা আপনি মানেন কিনা সেটি জানি না। নিশ্চয়ই আপনি বলেছেন যে আপনার একটা ইউটার্ন হয়েছে, আপনি জনপ্রিয়তা পেয়েছেন, এবং আপনি বিশেষ করে নিষিদ্ধ পল্লী গোলাম আজম এবং খালেদা জিয়ার বহরের যে ঘটনাটি ঘটেছিল, সেটি আপনার জন্য রাজনীতি একটা ইউটার্ন হয়ে, আমার রাজনীতি মানে ইয়েতে ক্রাইসিসে এসছে। মানে কোন 3টা বিষয় ক্রাইসিসে? এই 3টা বিষয় প্রচন্ড ক্রাইসিসে এসছে। আমাকে হামলা করা হয়েছে, আমার বাচ্চাকে হামলা করার চেষ্টা করা হয়েছে, আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমাদের বাড়ি ঘরে আমি যখন 2001-এ দেশ ছাড়ি, আমার মেজো ভাইকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, আমার যে হীরা মহলে ওখানে পেশাব করা হয়েছে, যে বাইতুল মানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, সেটি বাইতুল মান ভেঙে দেওয়া হয়েছিল ইলিগেল ওয়েতে। আমি একটা ভিন্ন প্রসঙ্গে একটু আসতে চাই, সেটা হচ্ছে আসলে আপনাকে এককভাবে পেয়েছি, আপনি নির্বাচনের সময় বেশ ব্যস্ত ছিলেন। আমরা অতিথি হিসাবে সবাই আপনাকে চেষ্টা করা, হয়তো এটিএন বাংলা আপনি ভালোবাসেন, সেই কারণে আপনি এখানে এসেছেন। ডক্টর মাহফুজুর রহমানকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, আপনি আজকে এসেছেন। নারায়ণগঞ্জের 7 খুন, যেটি সেই 7 খুনই কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। বলা হয়েছিল সে সময় যে ফোন আলাপটি, সেই ফোন আলাপটি করা হয়েছিল, এবং সেই ফোন আলাপের মধ্যে আপনি বলেছিলেন যে অ্যাডভোকেট বাসেত মজুমদার অথবা অ্যাডভোকেট মাহবুব খন্দকার মাহবুব, না আমি বলি আপনাকে, জি জি, বিষয়টা জি, ঘটনা ছিল, ওই ঘটনা ঘটেছে, যে ছেলেটাকে বেড়েছে নজরুল, তার আগের দিন সে আমার বাসায় এসেছিল। আমি ওকে বললাম, গেট আউট ফ্রম দ্য কান্ট্রি, তুমি তাড়াতাড়ি সরে পড়ো, কারণ রাজনীতি যেরকম প্যাচগোজ খেয়ে গেছে আমি বুঝি নাই। এবং আমি নজরুল হচ্ছে যে ভিকটিম, যাকে মারা হলো, যাকে মারতে যে 7 জনকে মেরে ফেললো, ও আমার সবচেয়ে কাছের একজন তৈরি করা ছেলে ছিল, স্বাধীনতা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল সে। এটা একটু পরিষ্কার, আমি নিজে জানবার জন্য, মারার টার্গেট ছিল নজরুল নামে একজন, নজরুলকে। ওকে মারতে যে ওর গাড়িতে আরো 6 জন ছিল, সবাইকে মেরে ফেলেছে, কিন্তু নজরুল ওকে মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা, সেখানে আমি বললাম, ও বললো ভাই আমি জামিনটা নিয়ে নিই। আমি জামিন দরকার নাই, পরে দেখবো, তুমি যাও। দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ইনফর্ম করি, বর্তমান যিনি আছেন, ভাই এই ঘটনা। তো উনি অবশ্যই এই অ্যালিড ফোর্সকে জানিয়েছেন। এই অ্যালিড ফোর্সের এক সদস্য মেজর আরিফ নাম, সে তাকে ডেকে নিয়ে বলেছে যে তোমাকে এতগুলি স্পটে ড্রাগ বিক্রি করতে হবে, বিক্রি করে পার ডে এত টাকা দিতে হবে, যদি তুমি না দাও
তাহলে তোমার সমস্যা আছে, মেরে ফেলাবে। আর যদি দাও তাহলে ইউ ক্যান ডু এনিথিং এলস। কাকে বললো এটা? নজরুলকে। নজরুলকে। এই মেজর আরিফকে। মেজর আরিফের বাবা জামাত ইসলামের মজলিসে শুরার মেম্বার ছিল। যাই হোক, ঘটনা যখন ঘটলো, নূর হোসেন আমাদের কাউন্সিলর ছিল, এরা নূর হোসেনকে সন্দেহ করছে, আমরা তো বুঝি নেই মেরে ফেলবে, আমরা গেট সামথিং হ্যাপেন। তো আমি নজরুলের বউ, ও আমার দলীয় কর্মী, ওদের বাসার সবাই আসলো, আমি নূর হোসেনকে ডেকে আনলাম, ওরা আমি ডাকাডাকি করলাম ওদের সামনেই, কিন্তু হোয়াটসঅ্যাপে। মানে খুন হওয়ার পর? হ্যাঁ, না গায়েব, মানে গুম হয়ে যাওয়ার, নিয়ে গেছে কেউ, এটা গুম হয়ে যাওয়ার উইদিন 45 মিনিটস। জি জি। তখন ওরা খুন টুন কিছু হয়নি, 45 মিনিটস। দেন আমি বুঝতে পারলাম যে ঘটনা কি হয়েছে। আমি সর্বোচ্চ জায়গায় আমি টেস্ট করে দিলাম যে ইট ইজ ডান বাই দোজ পিপল। কারা ছিল তারা? র্যাবেরই অফিসার। এর মধ্যে কেউ কি জেলে আছে এখন? সবাই। আচ্ছা। হ্যাঁ, এদের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে। 38 মাস ধরে বাংলাদেশের কয়েকটা পত্রিকা, 2টা পত্রিকা আমার বিরুদ্ধে লেখে গেল। আমি পার্লামেন্টে প্রশ্ন উত্থাপন করেছিলাম, কিন্তু 164 এখনো জমা আছে আমার। লেখেই গেল আমি আছি এটার সাথে জড়িত। বাট 38 মাস পরে আমি পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলাম আমাদের একজন এমপি মারা যাওয়ার পরে, যে আপনি এই জায়গায় বলবেন, মিডিয়া আছেন বলে দিচ্ছেন, উনি লিখে দিচ্ছে, সূত্র বলে, আমি কোথায় বলবো? আমার পার্লামেন্টে কিন্তু আইন আছে। স্পিকার মহোদয় এখনো ডাকেন নেই তাদেরকে, হয়তো ভবিষ্যতে ডাকবেন। এই 2টা পত্রিকা লেখেই গেল কন্টিনিউয়াসলি, তারা একটা মিডিয়া ট্রায়াল করলো, যাই ওয়াজ ইট। আমি তাদের নোটিশ দিলাম, লিখিত নোটিশ, যে আপনি যদি জড়িত হই আয়োগকে জানান। এরপর বললাম আপনি জড়িত হই তাহলে আপনি ওকে, আয়োগকে যদি স্বচ্ছন্দ না মনে করেন আইজিকে জানান, তাও যদি স্বচ্ছন্দ না হন আপনি আমার মাননীয় স্পিকারকে জানান, তাও যদি স্বচ্ছন্দ না হয় আপনি মহামান্য রাষ্ট্রপতিকে জানান। আপনার কাছে কোন সূত্রতে খবর আছে? ইচ্ছা করে আমি এভিডেন্সগুলি হাতে রেখেছি। মানে খবরটা কি তারা কি ছাপতো তখন? যে স্বামী ওসমানের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে, 7 খুনটা হয়েছে। হ্যাঁ, আমি 7 মার্ডারটা। তখন যখন দেখা গেল যে আমি যা জানিয়েছিলাম আমার প্রধানমন্ত্রীকে যে এরা ইনভলভড, ঠিক 37 মাস পরে ঢাকার ক্রাইমের এখন সেকেন্ড কমিশনার ডক্টর মুহিত সাহেব, অত্যন্ত সৎ ব্যক্তিত্ব, উনি এটার মাটির তলে যে এটার তদন্ত করেছেন, কেউ ছাড় দেননি, এবং তদন্তে প্রমাণিত হয়েছে আমি যা যা বলেছিলাম তাই সত্য। নারায়ণগঞ্জের এসপি ছিলেন তখন না, ওনাকে স্পেশাল ডিউটিতে পাঠানো হচ্ছে, স্পেশাল। রাইট। এবং উনি এখন ডিএমপিতে আছেন, এখন ডিএমপিতে ক্রাইমে আছে, এডিশনাল কমিশনার। এবং আমার দেখা মতে হি ওয়াজ মানে one of the excellent officer. I saw him. He is a very brilliant officer, নির্মোহ, learned person এবং শিক্ষিত এবং সাহসী লোক।